আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ছি ছি, শেষ পর্যন্ত ভাসুরের পুতের লাগে আকাম, লজ্জা শরমের মাথা খাইল বেশ্যামা। জামাই বিদেশ গেছে 1 মাসও হয় নাই, আর হ্যাঁ বাড়ির পোলাপান লইয়া বিছানায় যায়। 12 ভাতা চুলের মুঠি ধইরা বাইর কর এই অলক্ষীরে। চেঁচিয়ে চেঁচিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে উঠোনে বসে নকশির শাশুড়ি আলেয়া। রাত বেরাতে পাড়ার মানুষ এক করে ফেলেছে সে চেঁচিয়ে। শাশুড়ি চেঁচানো শেষ হওয়ার আগেই নকশির বড় যা তার চুলের মুঠি ধরে টেনে বের করলো তাকে ঘর থেকে। শাশুড়ির মতো নিজেও গালি দিচ্ছে। খান আর পোলা পাস নাই, আমার দুধের পোলাটার ওপর নজর দিলি আজ তোরে আমি খুন করুম। টেনে হিচড়ে উঠোনে ফেলল নকশিকে। তারপরই বড়জা ফোন দিলেন নকশির স্বামী আওলাদকে। ফোন ব্যালেন্স 2 টাকা থাকায় কল ঢুকলো না বিদেশি নাম্বারে। নকশির ভাসুর আজমলও বাড়িতে ছিল না, কিন্তু আলেয়া বেগম চুপ রইলেন না। তিনি বড় ছেলের বউকে আদেশ দিলেন নকশিকে ঘরে ঢুকিয়ে বাইরে দিয়ে দরজা বন্ধ করতে। তিনি এক্ষুনি পাড়ার মাতবর ডাকবেন, নকশির বাপের বাড়ির লোক আনাবেন। এমন কুলক্ষী অসতী মেয়েকে আজই বাড়ি ছাড়া করবেন বলেই মাতব্বরের বাড়ির দিকে গেলেন। বড়জা রহিমাও চর থাপ্পড় কিল যা পারল এলোপাতারি মেরে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। মধ্যরাতে ভাসুরের ছেলের ঘর থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছিল নকশি। গায়ের আঁচল টেনে শরীর ঢেকে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করার জন্য হাত বাড়িয়েছিল। আর এইটুকুই নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে দেখেছে তার শাশুড়ি। নকশির স্বামী আওলাদ 1 মাস আগেই দুবাই পাড়ি জমিয়েছে ড্রাইভিং ভিসায়। বিয়ে করার পরই তার খরচ বেড়েছে দ্বিগুণ। আগে সে তার বড় ভাই আজমলের সাথে কাঁচা তরকারির ব্যবসা করত। সংসারে খরচ বেশি, সদস্য বেশি, আর ইনকাম কম, তাই আওলাদ বিদেশে গেছে। বিদেশ যাওয়ার টাকা অবশ্য তার শ্বশুরই দিয়েছেন জমি বিক্রি করে। আওলাদ বিদেশে যাওয়ার পর থেকেই শাশুড়ি একটু বিষ চোখেই দেখে নকশিকে। কারণটা হলো নকশি বাপের বাড়িতে পড়াশোনা করেছে। বিয়ের আগেই সে মেট্রিক পরীক্ষা দিয়েছিল, আর 2 সপ্তাহ আগে তার পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ভালো রেজাল্ট করেছে বলে সে আওলাদকে ফোনে বলেছিল কলেজে ভর্তি হতে চায়। আওলাদের মা সব সময় ছেলের বউয়ের আশেপাশেই থাকেন যখন আওলাদ ফোন করে, আর তাই তিনি শুনেছেন ছেলের বউয়ের মনোবাসনা। তিনি প্রথম দিনই সাফ বলেছিলেন, বিয়া হইছে অহন আবার কি এর পড়ালেখা, পোলা আমার বিদেশ গেছে, খাইটা মরবো, আর বউ সংসার ফালাইয়া পড়ার নাম কইরা বাড়ির বাইরে যাইব। মতলব খানা কি আমি বুঝি না বুঝছো? ও বাপ জান, আমি কইয়া রাখলাম তোর বউরে কথা শুনবি না। নকশির কানের কাছে এসেই চেঁচিয়ে ছেলেকে শুনিয়ে বলতেন আলেয়া বেগম, কিন্তু নকশি হার মানার পাত্রী নয়। তার মনোবল কঠিন ছিল। সে তার বাবার বাড়িতে কিছু টাকা চেয়েছে কলেজে ভর্তি হতে। তার বাবা আর বড় ভাইও রাজি হয়ে দিয়েছিল টাকা, কিন্তু এখানেও বাধা সৃষ্টি করে আলেয়া বেগম। একদিন খুব জরুরি তলব দিয়েই বেয়াইকে বাড়ি ডাকিয়ে খুব করে বলে দিলেন, মাইয়ারে যদি পরাণের শখ বেশি হয় তাইলে আমার বাড়ি থেকে একবারে নিয়ে যান, আমার পোলার লাগে আমি অন্য মাইয়া দেখুম। আবার নকশির বাবার সাহস দেখাননি মেয়েকে পড়ানোর, উল্টো ফিরতি পথে মেয়েকে বলে এলেন, যেই টাকা ভর্তির লাইগা দিছি সেগুলা দিয়া শাড়ি চুড়ি কিনছো, ভর্তি হন লাগবো না? নকশি আর্তনাদ করে বলেছিল সে ভর্তি হবেই। এত ভালো একটা রেজাল্ট করেছে, ঘরে বসে থাকবে কেন? অন্তত ইন্টারমিডিয়েট পাশ করলে সে একটা প্রাইমারি স্কুলে চাকরি করতে পারবে, আর যদি আরও বেশি পড়তে পারে তবে আরও বড় কিছু। নকশির বাবা শুনলেন না মেয়ের কথা। গ্রামগঞ্জের মানুষ মেয়ে বিয়ে দিয়েছে মানে তাকে গুছিয়ে সংসার করতে হবে। বাড়ির ভেতরটা চমৎকারভাবে সামলে নিতে পারলেই তার জীবন ধন্য। খামোখা অত পয়সার জলাঞ্জলি দিয়ে বাড়ির বাইরে গিয়ে 10 জন ছেলের সাথে পড়াশোনা করার মানেই হয় না। তারপরও আবার যার বর দেশের বাইরে, তার তো ছেলেপেলের আশেপাশে থাকা মানেই চরিত্রের দোষ ধরে নেওয়া।
নকশির বাবা তাই জেনে বুঝে মেয়ের সংসার নষ্ট না হয় সেজন্য ধমকের সুরেই বলে গেলেন, তোরে বিয়া দিছি সংসার করবি, পড়ালেখার কোনো দরকার নাই। বাবা চলে গেছেন শাসন করে, শাশুড়ির নজরে নজরে রাখছেন, আর আওলাদও মায়ের কথা শুনে এখন দোনমনো করছে। সে নকশিকে ভালোবেসে ফেলেছে, তাই নকশির কথা রাখতে চায়, কিন্তু মায়ের মুখের ওপর কিছু বলার সাহস তার নেই, তাই চুপ থাকে। ফোন করলেই নকশি কান্নাকাটি করে। সে ভাবে কম বয়সী বউ তার একটু কান্নাকাটি করবে, পরে ঠিক মেনে নিবে, কিন্তু তেমনটি হয়নি। আওলাদের বড় ভাইয়ের ছেলে আলিম এবার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দেবে। বয়সে সে নকশির চেয়ে বছরের বড়, তবুও চাচি হিসেবে সম্মান করে খুব নকশিকে, আর তাই নকশি তার কাছেই বলেছিল কলেজে ভর্তির ব্যবস্থা করে দিতে। আলিম চাচিকে বলেছে সে সব করে দিবে, আর চাচাকেও ফোনে সবটা সে নিজেই লুকিয়ে জানিয়ে রাখবে। আজ রাতে আলিম পাড়ায় কোনো যাত্রা হচ্ছে বলে সেখানে গিয়েছে, আর যেতে যেতে চাচিকে বলেছিল তার পড়ার টেবিলে নিজের ভর্তির টাকা সব কাগজপত্র গুছিয়ে রেখে যেতে। নকশিও রাতের খাওয়া শেষে শাশুড়ি যখন নিজ ঘরে পান সাজাচ্ছিলেন তখনই গিয়েছিল আলিমের ঘরে। ভর্তির টাকা আর কাগজপত্র সবটা রেখে 5 মিনিটের মধ্যেই বেরি হয়ে আসছিল। তখনই চোখে পড়ে আলেয়া বেগমের। সকল অনর্থের শুরু এই একটু দেখার ভুলে। যেই ছেলেকে মিলিয়ে নকশির চরিত্রের দোষ ধরল সেই ছেলেটা বাড়িতেই নেই, একথা কেউ জানতই না। ভাগ্য মন্দ বলে হয়তো আজ আলিমও কাউকে না জানিয়েই যাত্রাপালা দেখতে গেছে। আলিমের মা মানে নকশির বড় যাও বোকা বনে গেছেন যেন। শাশুড়ির কথায় সবাইকে ডেকে জড়ো করতে গিয়ে ভুলে গেল তারই ছেলের নাম জড়াচ্ছে নকশির সাথে। যতক্ষণে তার মনে পড়ল কথাটা ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উঠোন জুড়ে ভিড় জমেছে, মাতবর মুরব্বীরা সব এসেছে। নকশি ঘরে বন্দি, চিৎকার করে অনেকবার বলছে এসব। সে বলছে সে কিছুই করেনি, কিন্তু একথা কারো কর্ণপাত হওয়ার নয়। বাড়িতে কারেন্ট নেই, চারপাশ অন্ধকার, আর উঠোনের দুকোনায় দুটো হারিকেন জ্বলছে টিম টিম আলো নিয়ে। পাড়ায় রটে গেছে ঘটনাটা, আর আলিমও শুনতে পেয়ে বাড়ি এসেছে। বাড়িতে ঢোকার পথেই সে শুনতে পেল তার দাদির গলা, যাই কোন মাতব্বর সাপ, এই বউ আমি ঘরে রাখবো না, যেমনে পারেন তালাক দেওয়ার ব্যবস্থা করান। আইজ আমার নাতির লগে কাইল গ্রামের অন্য পোলাগো লগে আকামে জড়াইব, এ আমি কিছুতেই সহ্য করুম না। আলিম তার দাদির মুখে এমন কথা শুনে বুঝল সে যা শুনে এসেছে সেই ঘটনাই ঘটেছে, কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট ঘটনা। সে তো বাড়িতেই ছিল না, আর চাচিও খারাপ মায়া না। আলিম এগিয়ে এসে দাদির কথা মিথ্যা প্রমাণ করলো, আর সাথের বন্ধুরাও সত্যিটা জানালো আলিম তাদের সাথে ছিল। কিন্তু আলেয়া বেগম নকশিকে তাড়ানোর এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইলেন না। হুট করেই বললেন, মিথ্যা কইস না আলিম, তোরে আমি দেখছি সবুজ শার্ট খান আর লাল তাঁতের গামছার লাহান লুঙ্গিটা পিন্দনে আসিল তোর। এই ঘরতে বাইরইয়া কল পার দিয়া ওই পাশে গেলিগা, আর শরীরের কাপড় ঠিক করতে করতে হেই মা নিজের ঘরে গেল। আলেয়া বেগমের বর্ণনা শুনতেই পাড়ার অনেকেই ঘাড় বেঁকিয়ে কলপাড়ের পাশের বাড়িটার দিকে তাকালো। আলিম নিজেও সন্দেহে পড়ে গেল এক মুহূর্তের জন্য। কলপাড়ের পাশের বাড়িটা কুদ্দুসের, আর পোশাকের যে বর্ণনা দিলেন আলেয়া বেগম তা কুদ্দুস পরে আছে আজ। বোকাহাদা পুরুষ কুদ্দুস বয়সে আওলাদের থেকে ছোট। আলেয়া বেগমের সাজানো নাটক সুন্দরভাবে প্রচারিত হয়ে গেছে। নকশির বাড়ির মানুষ এলেই বিচার সম্পূর্ণ করা হবে। আওলাদের সাথে নকশির তালাক, সেই সাথে পরকীয়ায় ধরা পড়ায় তার শাস্তি হিসেবে চুল চেঁচে 100 বেত মারা হবে। ঘরের ভেতর নকশি কান্নাকাটি করে বলতে লাগলো এসব মিথ্যে। তার চিৎকার আর কান্নাকাটির ধার কারো কর্ণকুহরে দাগ কাটল না। জায়ের হাতে মার খেয়ে তার কিশোরী মুখটা ফুলে ঢোল হয়ে গেছে অনেক আগেই। তার উপর হাতের চুড়ি ভেঙে চামড়ায় গেথে আছে। খুব শখ করে সেই কাচের চুড়ি পরত বিয়ের পর থেকে। আজ সেই শখ তার চামড়া ভেদ করেছে। আলিম ভিড় ঠেলেই তার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। 2-4 কথায় মায়ের ওপর খেপে যেতেই তার মা খুবই ক্ষীণ স্বরে বলল, বুঝতে পারি নাই আব্বা, তোর দাদি নকশিরে তাড়ানোর জন্য তোর নাম খারাপ করব। চিন্তা করিস না, তোর দাদি অনেক চালাক বেটি, পোল্টি খাইছে দেখলি না, তোর বদনাম হইব না। আর কাকির?
হ্যারে লইয়া তোর এত চিন্তা করন লাগতো না। হ্যারে আজকেই জন্মের সাজা দিয়ে বাইর করব। একজোড়া নগ্ন পা দৌড়ে চলছে আধার ভেদ করে, ঝিঝি পোকার ডাক আর বাতাসে শস্য আওয়াজ। নকশি ছুটছে মাটির রাস্তা ধরে। গাঢ় অন্ধকারে ঠিকঠাক ঠাউর করা মুশকিল সামনে কিছু আছে কি নেই। এ রাস্তায় দু কিনারায় সারি বেঁধে গাছ বড় বড়, তাই অন্ধকার চোখ সাইছে না। এই পথ পেরোলেই গাড়ির রাস্তা, যেখানে উঠলেই আর এত কষ্ট হবে না পথ চলতে। গ্রামের মাতবররা যখন নকশিকে ঘর থেকে বের করতে বলল, তখন আলিমের মনে হলো বিরাট কোনো অন্যায় হবে এখন। তার বিশ্বাস হয়নি কাকিকে নিয়ে কুৎসাটা। তার ধারণা দাদি লোভে পড়ে এমন একটা নাটক সাজিয়েছে। কাকি দেখতে মহাসুন্দরী, বয়স অল্প, আর কাকা যে বিয়ে করতেই কাকিকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে তা দাদি ঠিকই টের পেয়েছে অন্যদের মতো। ছেলে হাতছাড়া না হয়ে যায় বউয়ের পাল্লায় পড়ে, তাই চাচাকে খুব ধরে বেঁধে রাখার চেষ্টা করেন দূর থেকেই, তা আলিম জানে। কিন্তু দাদি আজ যে ভুল করেছে সেটা অনেক বড়, আর এর পেছনে কলকাঠি নাড়ছে দাদির বড় বোন। সে মহা শয়তান বুড়ি, আলিম জানে। নিজের এক পাও ল্যাংড়া মায়া কাকার গলায় ঝুলাইতে না পায়রা দাদিকে বলদ বানাচ্ছে। কিন্তু কথা হলো, আলিম চাই কাকি আজ সালিশে সবার সামনে না যাক। গেলেই কথার মার প্যাচে ঝামেলা বড় হবে, আর কাকির বাপ ভাই আসলে অসম্মান করে মেয়ে ফেরত পাঠাবে। কাকাকে ফোনে যা বলবে তাই সে বিশ্বাস করবে, এর চেয়ে ভালো কাকি না থাকুক। এই ভেবে আলিম বন্ধুর সাহায্য নিয়ে অন্ধকার ঘরের দরজা খুলে কাকিকে ফিসফিসিয়ে বলল, কাকি, ভালো চান তো পালাইয়া যান। আমার বন্ধুরা দরজার সামনে আছে, আপনি যে কোনো একজনের পিছে গিয়ে দাঁড়ান। তারপর সে যেদিকে যায় আপনি আওয়াজ না কইরা বাইর হন। গ্রামের রাস্তায় উঠাইয়া দিতেই আপনি আপনাকেও বাড়ি যান। আজকার বিচার পণ্ড হইলেই সব ঠান্ডা হইয়া যাইব। আপনি বাপের বাড়ি থাইক্কা কাকার লগে যোগাযোগ কইরা সত্যটা বুঝাইয়েন। নকশির মাথা কাজ করছিল না কিছুতেই। কি থেকে কি হয়ে গেল, মাত্র 2 ঘন্টা আগেও তার জানা ছিল না এমন কিছু হতে পারে। সে সত্যি আধার এই রাতে বেরিয়ে এসেছে বাড়ি থেকে খালি পায়ে। পরনে তার সুতির শাড়িটাই সম্বল। রাত কত হলো জানে না, তবে আন্দাজ করতে পারে 11টা কিংবা তার একটু বেশি। তার বাবা ভাইরা কি চলে এসেছে এই গ্রামে? তাদের যদি অপমান করে, আর যদি তিনি সত্যি তালাক দেয়। শাশুড়ি মা তো এমনটাই বলেছিলেন বারবার। শঙ্কিত হলো নকশি তার পরবর্তী অবস্থা ভাবতেই। মানুষটা তো একটু মা ভক্ত বেশি, কিন্তু সে বোঝে তাকেও ভালোবাসে খুব। কিন্তু তার বাবা ভয়ঙ্কর লোক, তাকে যতটা ভালোবাসে শাসনও ঠিক ততটাই করে। আজকে যে কুচ্ছা রটালো তার শাশুড়ি, এতে বাবা তাকে ঠিক কেটে জলে ভাসাবে। গ্রামের পথ শেষ হওয়ার আগেই অন্ধকারে একটা সাইকেল এসে থামলো নকশির সামনে। সাইকেলে বসা মানুষটাকে দেখে চিনতে না পারলেও গলা চিনল। কাকি? সবুজ কাকা? হ, আমি। আলিম এই পলিথিনটা দিছে, এইটাতে আপনার কাগজপত্র আর টেকা। সবুজ তার বাটন ফোরটার টর্চ জেলে সাইকেলে করে এসেছে। টর্চের আলোয় নকশি দেখল পলিথিনের কাগজগুলো তার পরীক্ষার অ্যাডমিট আর মার্কশিট বোধ হয়। সে হাত বাড়িয়ে নিল। সবুজ ততক্ষণে সাইকেল ঘুরিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আবার বলল, আপনার বাপ ভাই কেউ আয় নাই? গ্রামের মানুষ আপনারে খুঁজতাছে, জলদি রাস্তা পার হইয়া ভ্যান পাইলে চইলা যান। চলে গেছে সবুজ, আলিমেরই বন্ধু সে। এই ছেলেগুলো বয়সে বড় নকশির চেয়ে, কিন্তু কেউ কখনো তাকে অন্য নজরে দেখেনি। আর কুদ্দুস, সেই বোকাহাদা ছেলেটা, সে ভুল করেও কোনোদিন কুদৃষ্টি দেয়নি, অথচ আজ কত বড় কলঙ্ক লাগলো তাকে নেই। বাবা আর ভাইয়েরা কেউ আসেনি শুনে কলিজা কেঁপে উঠল নকশির। তবে তো আজ বাপের বাড়ি গিয়েও তার ঠাঁই হবে না। অল্প বয়সী বুদ্ধি তার ভালোর দিকের চেয়ে খারাপ দিকটাই বেশি ভেবে নিল। ভয়ে পথ বদলে নিল নিজের। বাপের বাড়ির রাস্তা ছেড়ে উল্টো রাস্তায় দৌড়ে গেল। অনেকটা পথ মিহি অন্ধকারে পাগলের মতো দৌড়ে কোথায় পৌঁছলো সে জানে না। শুধু মনে পড়ে দৌড়ে যেতে যেতে কোনো এক গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল। পূর্বে সূর্য কুসুমরাঙা হয়ে যখন আকাশটায় ঝলক দেখাচ্ছে, তখনই চোখটা মেলল নকশি। মাথার বাঁ পাশ থেকে কান পর্যন্ত সূক্ষ্ম একটা ব্যথা টের পাচ্ছে। বাঁ হাতটাও একদম অবশ আর ভারী লাগছে যেন। এ হাতের ওজন তার বহন ক্ষমতার বাইরে। মাথার ওপর ঝকঝকে নতুন টিনের চাল। চোখ খুলছে দেখো আম্মা। বাচ্চা একটা কণ্ঠস্বর কানে আসতেই ঘাড় ফিরিয়ে তাকায় নকশি। কচি একটা মায়াবী মুখের বাচ্চা ছেলে,
অপরিচিত কিন্তু কৌতূহলী ছেলেটা কেমন বিস্ময়ে তাকিয়ে আছে তার দিকে। ততক্ষণে একজন মহিলা তার পাশে বসল। বুঝতে সমস্যা হচ্ছে এরা কারা, সে নিজেই বা কোথায় আছে। মহিলাটি সহজ করলো তার ভাবনা। চোখ মেললে ভাই, কি যে চিন্তায় রাত পার হলো আমাদের জানো? নকশি কিছু বলল না। সে খেয়াল করেছে তার হাতে ব্যান্ডেজ বা গালটাও ফুলে আছে বুঝি। মহিলাটি তাকে জিজ্ঞেস করলো সে কি উঠে বসবে একটু। নকশি মাথা নাড়ল। হ্যাঁ। চৌকিতে থাকা দুটো বালিশ একটার ওপর আরেকটা রেখে নকশির পিঠ ঠেকিয়ে বসালো। আলতো হাতে মহিলাটি তার কপাল ছুঁয়ে দেখল না, জ্বর আসেনি। বাচ্চাটি মহিলার আঁচল টেনে কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল, আমার ডাক্তারকে আবার আসবো ইনজেকশন নিয়ে? না বাবা, উনি তো এখন অসুস্থ হয়েছে, একটু আর ডাক্তার আসবো না। হাসি মাখা মুখেই মহিলা কথা বলছেন। তিনি আবার নকশিকে বলল, কাল তোমার অ্যাক্সিডেন্ট দেখে খুব ভয় পাইছিল আমার ছেলেটা। এই যে দেখো, রাতভর ভয়ে জামা কাপড়ও ছাড়া হয়নি আমাগো। দাওয়াত থেকেই ফিরলাম আমরা, আর তুমি অন্ধকার গাড়ির সামনে পড়লা। যা ভয় পাইছিলাম গো, বড় ভয় হচ্ছিল। তোমার আঘাতটা কেমন লাগছে ভাইবা? শিশিরের বাবা তো আমাগো বাড়ির রাইখা তোমারে নিয়া আবার শহরে হাসপাতালে গেল। ভোর রাতে ফিরতে আমরা মা ছেলে আবার তোমার পাশে আয়সা বসলাম। উনি একটু চোখ বুঝছেন, আবার স্কুলে যাবেন 9টায়। গড় গড় করে মহিলাটি অনেকগুলো কথা বলে গেল। নকশিরা কাড়ল না মুখে। কিন্তু তার ভয়, সে বাড়ি ফিরবে কি করে, আর ফিরলে তার সাথে কি হবে। মহিলা এবার ছেলেকে তাড়া দিলেন। শিশির যা, এবার তুই ঘুমা গিয়ে তোর আব্বার সাথে। আমি যাই রান্না বসায়, আজ আর স্কুলে যাইতে হবে না। 5 বছরের শিশিরের চোখের কৌতূহলের ঝিলিক। সে নকশিকে অনেকক্ষণ ধরে দেখছে। শাড়ি পরা কত বড় মেয়ে, অথচ তার পায়ে কাদামাটি। সে তার মাকে একবার বলেছিল, আম্মা, এই মহিলার পায়ে কাদা বিছানায় আনছেন কেন? শিশির ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার চোখ এখনও ঘুমে ঢুলুঢুলু। কিন্তু এখন ঘুমালে চলবে না। শরৎ ভাই আর শিউলি উঠলেই আগে তাদের বলতে হবে বাড়িতে আসা অদ্ভুত মহিলার কথা। জুতো পরে না সেই মহিলা, আবার দেখতে অনেক সুন্দরও। নকশি সকালটা বালিশে হেলান দিয়ে বসে রইল একভাবে। কোথায় আছে জানে না, শুধু এতটুকু বুঝতে পারল সে কাল রাতে গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। গাড়িতে এবাড়ির মানুষরা ছিল, তারা তাকে ডাক্তার দেখিয়ে নিজ বাড়িতে এনেছে। গাল আর কানটাতে ঝিমঝিমে ব্যথা অনুভব হচ্ছে, তাই চোখ দুটো বুজে দাঁতে দাঁত চেপে রইল। শিফা ঘরে ঢুকতে ঢুকতে শিশিরকে দেখল। ছেলে গাড়িতে বাবার কোলে ঘুমিয়ে পড়েছিল, তাই এখন যে সে ঘুমাবে না তা ভালোভাবেই জানে। তাই ছেলেকে বলল, শিশির যা তো, তোর জেঠিরে একটু আসতে বল। শিশির সাথে সাথে চলে গেল শরৎ ভাইয়ের ঘরে। শিফাও আলনা থেকে বাড়িতে পরার শাড়ি নিয়ে নতুন শাড়িটা পাল্টে নিল। কাল দাওয়াত ছিল তার বড় আপার শ্বশুর বাড়িতে। বড় দুলাভাইরা শহরের দিকে থাকে, আবার তারা বড় লোকও বটে। সেই কারণেই শিফা তার স্বামীর কাছে খুব বায়না করেছিল যেন কাল ট্যাক্সি করে নিয়ে যায়। বিধি বাম, গ্রামে ট্যাক্সি কোথায় পাবে, কিন্তু শক্ত আর তা বোঝে না। এজন্যই কাল রাতে ফেরার পথে শিশিরের বাবা আহসানুল্লাহ ট্যাক্সি ভাড়া করে তাদের নিয়ে ফিরছিলেন। এর মাঝেই ঘটল কি এক কাণ্ড। প্রলম্বিত শ্বাস ফেলে শিফা তাকালো বিছানায় ঘুমন্ত তার স্বামীর দিকে। মানুষটা বড় ভালো আর সাদা মনের। কাল রাতে তার শখ পূরণ করতে গিয়েই বিপদ হলো। শাড়ি বদলে সে আবার গেল নকশিকে দেখতে। মেয়েটার সাথে কথা বলে তার বাড়ির ঠিকানা জানতে বলেছিল শিশিরের বাবা, কিন্তু সে তো কত কথা বলে গেল, শুধু মেয়েটার ঠিকানা জানা হলো না। এই যে, তুমি কি ঘুমায়া পড়ছো? নকশি চোখ মেলে তাকালো। সেই মহিলা আবারও এসেছে, এবার শাড়ি বদলে। সে খেয়াল করলো মহিলাটি তার বড় ভাবির বয়সী হবে। শ্যামলা মুখে বোকা বোকা ভাব আর হাসি যেন ঠোঁটে আঠার মতো লাগানো। শিফা প্রশ্ন করল, তোমার ঠিকানাটা বলো গো, খবর দিতে হবে তোমার বাড়িতে। বাড়িতে? অস্পষ্ট শব্দে উচ্চারণ করল নকশি। কোন বাড়িতে খবর দিবে তার? আওলাদ কি জেনেছে সবটা? কি জেনেছে? তার বউ পরকিয়া করে, নাকি সত্যিটাই জেনেছে তার মা ষড়যন্ত্র করেছে? নকশির মনে পড়ল সবুজের কথা।
কাল তার বাবা ভাইরা কেউ আসেনি বলেছিল। সে কি বাপের বাড়িই ফিরে যাবে? নকশি জানতে চাইল এটা কোন গ্রাম। শিফা বলল, এটা পদ্মদিঘি গ্রাম। নকশি চিনল না, সেই গ্রামের নাম শুনেছে বলে মনে করতে পারল না। কিন্তু এখন নিজের বাড়ির কথা কি বলবে? সেখানে ফিরে আবার কোনো বিপদে পড়বে কিনা বুঝতে পারছে না। আপাতত চুপ করে বসে রইল সে। আর শিফা তো বাচাল স্বভাবের, কিন্তু নিজের মতোই হাজারো কথা সে বলতে ভুলেই গেছে নকশির ঠিকানা জানার কথা। সকাল 9টায় স্কুলে যাওয়ার কথা ছিল আহসানুল্লাহর। ঘুমটা বেশ ঝাঁকিয়ে আসায় সময় মতো উঠতে পারল না। এমনিতেও রাতের ধকলে শরীরটা ক্লান্ত। শিশির আর শিউলির মারামারিতে ঘুম ভাঙতেই সে শিফাকে ডাকল। ছেলে আর ভাতিজি আজ স্কুলে যায়নি কেন জিজ্ঞেস করতেই শিফা বলল, বাড়িতে একটা মেয়ে অসুস্থ, তারা দুজন বারবার সেই মেয়েকে উকি মেরে দেখছে আর কিসব গল্পই ব্যস্ত। একটা মানুষ দুর্ঘটনায় পড়ে এ বাড়িতে আছে, তাই বলে বাচ্চারা স্কুলে যাবে না? শিফা, তুমি এত অসচেতন কেন বলো তো? আর মেয়েটা কি জেগেছে? বলতে বলতেই আহসানুল্লাহ বিছানা ছেড়ে বেরিয়ে গেল ঘর থেকে। বাড়িতে নতুন তোলা বাচ্চাদের জন্য পড়ার ঘরটিতে রাখা হয়েছে নকশিকে। আহসানুল্লাহ সে ঘরের দরজায় দাঁড়িয়ে কাশির শব্দ করল। শিফা ততক্ষণে এসে পাশে দাঁড়িয়েছে। স্বামী স্ত্রী দুজনেই ঘরে প্রবেশ করলো। পেছনে পেছনে শিশিরের জেঠিও এসে ঢুকলো ঘরে। শিফার কাছে আগেই শুনেছেন রাতের ঘটনা। তিনজনকেই একসাথে নকশির সাথে কথা বললেন। জানতে চাইলেন তার ঠিকানা, পরিবারে কে কে আছে, কারো মোবাইল আছে কিনা, নাম্বার মুখস্থ থাকলে বলুক, তারা খবর দেবে। অনেকটা সময় নীরব থেকে হাউমাউ করে কেঁদে উঠল নকশি। কাঁদতে কাঁদতেই সে তার সাথে ঘটে যাওয়া সবটা বলল। তার সব কথা শুনে থমকে গেলেন ঘরের উপস্থিত থাকা বাকি তিনজন মানুষ। মেয়েটার বয়স কত? সর্বোচ্চ 17-18 হবে। এতটুকু মেয়ের জীবনে এত ষড়যন্ত্র সে সামলে উঠবে কি করে? আবেগী হয়ে উঠল মহিলা দুজনই। শিফা তো কাঁদো কাঁদো হয়ে জড়িয়ে ধরল নকশিকে, আর শরতের মা আকণ্ঠ আবেগে গলে ফেলেই বললেন, তুই আমগো বাড়িতে থাইকে যা, যাইতে হইব না ওই রকম জমের বাড়ি। আহসানুল্লাহ জ্ঞানী লোক, তিনি প্রথমেই সবটা বিশ্বাস করলেন না। মেয়েটার বয়স অল্প আর দেখতেও সুন্দরী। সন্দেহ হলো সত্যিই কোনো কুঘটনা আছে কিনা। আবার হতে পারে সত্যিই বিপদ। তার খোঁজ না নিয়ে আবেগের বশে কাউকে বাড়িতে রাখা বোকামি। নকশির বলা ঠিকানা তার চিনতে অসুবিধা হলো না। বেশি দূর নয় নকশিদের গ্রাম। বাসে যেতে পারলে 1 ঘন্টার রাস্তা। নকশি কিছু না জানিয়েই সে দুপুরে তার এক বাল্য বন্ধুকে নিয়ে বেরিয়ে গেল খোঁজ নিতে। রাতে সে বাড়ি ফিরে বিমর্ষে মুখে শিফাকে বলল, মেয়েটা কি জেগে আছে? হ্যাঁ, মাত্রই ভাত খায়া একটু বইসা রইছে। ডেকে আনো তারে। আবহাওয়া আজ ভারী শীতল। কাল রাত থেকে তেজ বর্ষণে প্রকৃতির ঝকঝকে পরিষ্কার হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। বরং আজ সকালে আরো ঘন অন্ধকারে ঢাকা পড়েছে ধরণী। নকশির গায়ে জ্বর আর গালের ফোলাটাও কমেনি। শিফা সকালে এসে দেখে গেছে তার অবস্থা। মেয়েটার অবস্থা তার রাত থেকেই খারাপ ঠেকছিল, কিন্তু আরও বেগতিক হয়েছে। আহসানুল্লাহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা মানুষ। সে হঠাৎ আসা ঝামেলায় একটা দিন স্কুল কামাই করেছেন। আজ নিশ্চয়ই আর কামাই দিবেন না ভেবেই শিফা তাকে কিছু জানালো না। কাল যখন রাতে আহসানুল্লাহ খোঁজ নিয়ে জানল নকশির গ্রামের খবর, তার বাপ ভাইয়ের খবরও এলাকা ছড়িয়ে গেছে নকশি কোন ছেলের সাথে পালিয়ে গেছে। মেয়েটার বিপদ শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সব দিকেই। তখন থেকে শিফা আর তার যা খুব চিন্তিত। বলা হয়নি আহসানুল্লাহর বড় ভাই মারা গেছে বছর 2 আগে। তার ভাইয়ের 2 ছেলে মেয়ে শরৎ আর শিউলি, বয়স 35 এর কাছাকাছি জয়তুন বেগম কিছুতেই সন্তানদের রেখে দ্বিতীয় বিয়ে করতে রাজি হননি। আহসানুল্লাহর বাবা মা বেঁচে নেই। ভাইয়ের মৃত্যুর পর নিজেই সংসারের সব দায়িত্ব পালন করছিলেন, কিন্তু জয়তুনের আত্মসম্মানে বাধে দেবরের টাকা নিতে। আর দেবরও অনেক টাকা পয়সা কামায় না, আর তাই স্বামীর বাজারের মুদি দোকানটা ভাড়া দিয়েছে। নিজেও বাড়িতে অনেক হাঁস মুরগি আর শাকসবজি করেন। ছেলে মেয়ে দুটোই পড়াশোনা করে, তাদের খরচও চালান নিজেই সেলাই কাজ করে। যদিও পাড়ায় এতটাও কাজ পাওয়া যায় না, তবুও ভালোই চলছে। 8 বছরের শরৎ এখনই মায়ের খুব সহযোগী হয়ে উঠেছে। জয়তুনের মনে হয় শরৎটা বড় হয়ে গেলেই তার আর কোনো দুঃখ থাকবে না। বাড়িতে নকশির কথা শিফা আর জয়তুন দুজনকেই বলেছে আহসানুল্লাহ। 2 যা মিলে খেয়াল রাখছে নকশির।
আহসানুল্লাহ আজ স্কুলে গেলেন, যাওয়ার আগে শিফাকে বলে গেলেন, মেয়েটির দিকে নজর রেখো, আজ বাড়ি ফিরে একটা ব্যবস্থা করতে হবে। মেঘলা দিনে সারাটাক্ষণ শিশির আজ বসে রইল নকশির পাশে। শরৎ শিউলিও বারবার এসে এসে ঘুরে গেছে সেখানে। নকশির অবস্থা ভালো নয় বেশি। দুপুরে পাতলা খিচুড়ি করে এনেছে শিফা, সে মুখে দিতেই হরহর করে বমি করে ভাসালো বিছানা। শরতের মা এসে কিছুক্ষণ নকশিকে দেখে জিজ্ঞেস করলো কেমন লাগছে তার। সে কোনো জবাবই দিতে পারল না। বিকেল হতেই গা কাঁপিয়ে জ্বর উঠতেই শিফা ভয় পেয়ে শিশিরের বাবাকে খবর পাঠালেন। স্কুল ছুটি হবে 4:30টায়, কিন্তু জরুরি তলবে তিনি 4টা বাজেই এসে হাজির হলেন। ঝড় বাদলের দিন ভ্যানে করে হাসপাতাল যাওয়াটাও সহজসাধ্য নয়। তবুও গেলেন আহসানুল্লাহ, সাথে গেলেন জয়তুন বেগম। শিফাকে রেখে গেলেন ছেলে মেয়েদের সাথে বাড়িতে। এক রাত হাসপাতালে রেখে পরের দিন বাড়ি আনা হলো নকশিকে। কোনো বন্ধন সম্পর্ক ছাড়াই বড় এক ঝামেলা কাঁধে বয়ে বেড়াচ্ছে আহসানুল্লাহ। আর এতখানি সম্ভব হয়েছে তার পরিবারের 2 নারীর মানসিক সাহসিকতায়। নকশির মতো অপরূপ সুন্দরী কম বয়সী একটা মেয়েকে বাড়ি এনে তার পেছনে সময় ব্যয় সমাজ আর পরিবার 2 দিকেই প্রশ্নবোধক হওয়ার ছিল। কিন্তু শিফা সহজ সরল এবং স্বামীভক্ত নারী, তার পক্ষে গভীর কোনো ভাবনা সৃষ্টি হয়নি। আহসানুল্লাহর ভাবিও নরম মনের মানুষ। নকশিকে বাড়ি আনার পর আবারও বসতে হলো নতুন সিদ্ধান্তের জন্য। হাসপাতালে নেওয়ার পরই আহসানুল্লাহ আর জয়তুন বেগম ঝটকা খেয়েছিলেন ডাক্তারের কথা শুনে। নকশি গর্ভবতী এবং তার শরীরে যে অবস্থা, গর্ভপাতের ক্ষীণ সম্ভাবনা রয়েছে। আর এ কারণেই নির্দয়তার পরিচয় না দিয়ে আহসানুল্লাহ নকশিকে সবটা জানিয়ে জিজ্ঞাসা করল কোথায় যেতে চায় সে, বাপের বাড়ি নাকি শ্বশুর বাড়ি। কিছুটা সময় নীরব এবং তারপর নকশি কান্নায় ভেঙে পড়ল। বয়সটা তার কম হলে বুঝজ্ঞান এখন আর একেবারেই কম নয়। 3 দিন আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনার পর আর সে কিছুতেই যেন অবুঝ নয়। বাবা মা সমাজের ভয়ে তাকে মরে যেতেই বলবে, আর শ্বশুর বাড়িতে যেখানে স্বামীই নেই সেখানে কে শুনবে তার কথা। আহসানুল্লাহ খুব করে বুঝিয়ে তাকে তার স্বামী আওলাদের সঙ্গে যোগাযোগ করার কথা বলল। ফোন নাম্বার নিয়ে আহসানুল্লাহ নিজেই প্রথমে কথা বললেন আওলাদের সাথে। নকশির আত্মীয়ের পরিচয়। বিধিবাম, নারীর ভাগ্য বড্ড নরম আর পরমুখ। অন্যের মুখের বাণীতেই ভাগ্য বদলে যায় তাদের। আওলাদের কান পর্যন্ত ঘটনা গিয়েছে। সেই ঘটনায় নকশি একজন পরকীয়া করা বেশ্যা। মন থেকে মৃত্যু কামনা করে আওলাদ তার সুন্দরী স্ত্রীর। আহসানুল্লাহ যথাসম্ভব বোঝানোর চেষ্টা করল নকশি কিছু অন্যায় করেনি, এমনকি তার সন্তানের মা হতে চলেছে। শীতের ঝরা পাতার মতোই নকশি নামটা ঝরে গেছে আওলাদের মন থেকে। কতটা ঠুনকো ছিল তার স্ত্রীর প্রতি প্রেম তার বুঝতে বাকি ছিল না পদ্মা দিঘির মাস্টার বাড়ির মানুষগুলোর। শিফা আর জয়তুন বেগমের অনুমতি নিয়েই আহসানুল্লাহ বাড়িতে রেখে দিলেন নকশিকে নিজের বোনের পরিচয়। গ্রামের মানুষ হাজারটা কথা ছড়াবে ভেবে নকশির পরিচয় হলো আহসানুল্লাহর খালাতো বোন হিসেবে। স্বামীহীনা বোন ঘর সংসারে ঠাঁই নেই বলেই সে নিজ বাড়িতে জায়গা দিয়েছে। গল্পটা এখানেই শেষ হয়নি। জীবন সহজ পথে চলে না কারো, নকশিরও চলল না। মাস্টারি আর মুদি দোকানের আয় দিয়ে পরিবারের বাইরে বাড়তি একজনের খরচ চালানো সহজসাধ্য নয়। পড়ার ঘরটা নকশিকে দেওয়া হলো, সেই সাথে বলা হলো বড় ভাবির মতো শাকসবজি হাঁস মুরগি পুষতে। বাড়ির 3 জন ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব পড়ল নকশির ওপর। গর্ভবতী নকশি চাহিদাও কম নয় ভেবে আহসানুল্লাহ পাড়ার কিছু ছাত্রছাত্রীও দেখিয়ে দিল পড়ানোর জন্য। দুর্ভাগ্য সর্বকালের সঙ্গী হলেও বিপদ ঠিকই কেটে যায় একটা সময়। নকশিরও তাই হলো। বাবা মা শ্বশুরবাড়ির সব জায়গায় বিতাড়িত হয়েও থেমে নেই তার জীবন, থেমেছিল না তার পড়াশোনাও। নিজের ছোট বোনের মতো করেই নকশির দিকে খেয়াল রাখলো। অ্যাক্সিডেন্টের সময় নকশির হাতে মোড়া যে পলিথিন ছিল তা সে সাথে করে নিয়ে এসেছিল। নকশিকে কলেজে ভর্তি করিয়ে দিল নকশির টাকায়। পড়াশোনা চালানোর দায়িত্ব নকশি নিজেই নিল। তবুও খরচে আটকে গেলেই সাহায্য করেছে ভাই হয়ে পাশে থাকা আহসানুল্লাহ। বাড়ি 2 মহিলাও তাকে আগলে নিয়েছে বোনের মতো। তবুও দিন শেষে তার দীর্ঘশ্বাস ছিল স্বামীর জন্য। নকশির প্রথম বছরের পরীক্ষার সময় পেট ভারী হলো। বাচ্চার সময়ও ঘনিয়ে আসছিল, সেই সাথে তার দুর্বল শরীর নিয়ে ভয়। কিন্তু ওপরওয়ালা একদিক থেকে কেড়ে নিলে অনেক দিক থেকেই ফিরিয়ে দেন।
9 মাস পূর্ণ করে কোনো এক শিশিরে ভেজা ভোরে নকশির কোল জুড়ে এলো তার কন্যা সন্তান। স্নিগ্ধ ভোরের মতোই স্নিগ্ধতায় পরিপূর্ণ এক ছোট্ট বাচ্চা। মাস্টার বাড়িতে নতুন শিশুটির আগমনে উৎসবের আমেজ এলো। এলাকায় সবাই জানলো মাস্টারের বোনের মেয়ে হয়েছে। পদ্মা দিঘি গ্রামে জন্ম নিল আওলাদের উত্তরসূরি, যার খোঁজ আওলাদ আর তার বাড়ির কেউই জানল না। খুব একটা কষ্ট হয়নি নকশির এ গ্রামে থাকতে, শুধু পড়াশোনার খরচের বেলাতেই যা সংকোচ আর লজ্জায় পড়ে যেত সে হাত পাততে। তবু ওপরওয়ালার দয়ায় পড়াশোনা চালিয়েও মেয়ের জন্ম দিতে পারল। আতুর ঘরেই দায় মহিলা বাচ্চাকে দেখেই বলল, এই মাইয়া তো দেহি মার রূপ কায়রা আছে। দুধে আলতা গায়ের রং, টানা টানা চোখের ছোট্ট শিশুটি সবার নজরে লেগে গেল। শিফা তো খুশিতে কেঁদেই ফেলল বাচ্চাটাকে দেখে। মাস্টার বাড়িতে জন্ম নিল নকশির রাজকন্যা, সেই সাথে বাড়ির সকল সদস্যের মুখের হাসি হয়ে উঠল শিশুটি। শুধু ছোট্ট শিশিরের রাগের কারণ হলো নকশির মেয়ের 7 দিনেই আকিকার ব্যবস্থা করল আহসানুল্লাহ। নামকরণের জন্য মসজিদের মৌলভী এলো, তার নাম রাখা হলো আয়েশা। বাড়ির বাচ্চাদের মধ্যে শরৎ আর শিউলি 2 ভাই বোন খুব আদর করে বাচ্চাটাকে। শুধু চক্ষুশূল হয়ে রইল শিশিরের। শিফা দিনের প্রায় বেশিরভাগটা সময় আয়েশাকে নিজের কাছে কাছে রাখে, আর তাতেই ছোট্ট শিশিরের মন বিষিয়ে ওঠে বাচ্চাটার প্রতি। তার ধারণা ওই বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে বলে আম্মা এখন তাকে বেশি আদর করে। আকিকার পরদিন সকালে শিশির ঘুম থেকে উঠে চুপি চুপি ঢোকে নকশির ঘরে। বিছানায় লেপ মুড়িয়ে রাখা ছোট্ট আলতাকে অনাবৃত করে সারা গায়ে কাজল মেখে দেয়। নকশি তখন নিজের জন্য ভাত রান্না করতে রান্নাঘরে যায়। শিফা রান্না বসিয়েছিল, নকশিকে দেখতে প্রশ্ন করলো, আয়শা ঘুমাইছে? হ ভাবি, রাতে অনেক কান্নাকাটি করছে, পরে আবার ঘুম দিছে। একটু আগে খাওয়ানোর পর আবার ঘুমাইতেছে। নকশি ভাত বসিয়ে আবার ঘরে গেল 2টো আলু আর পেঁয়াজ আনতে। সকালের নাশতায় ভর্তা করলেই হবে তার। ঘরে ঢুকতেই চিৎকার করে ওঠে নকশি। তার চিৎকারে হন্তদন্ত হয়ে ছুটে আসে শিফা, জয়তুন বেগম আর শরৎ শিউলিও। আহসানুল্লাহ তখনও ঘুমেছিল, সেও তড়িঘড়ি করে বেরিয়ে আসে। নকশির ঘরে ঢুকে সবাই চমকে যায়। বিছানায় লেপের ওপর 2টো চোখের সাদা অংশ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। কালো মিচমিচে গা, এমনকি নখগুলো। সবাই অবাক হয়ে আয়েশাকে দেখছে। শরৎই প্রথম জিজ্ঞেস করলো, ফুপু আম্মা, আয়েশার বাবু এমন কালো হইল কি কইরা? নকশির দম বন্ধ অবস্থা। সে ভয় পেয়েছে ঘরে ঢুকে মেয়েকে এমন দেখে। আহসানুল্লাহ সামনে এসে আয়েশাকে কোলে তুলে নিল। তার গালে মুখে ধরতে দেখলো হাত পিছলায়, সাথে কালি উঠছে। ঘরের মেঝেতে কাজলদানিটা দেখলেন জয়তুন বেগম। তার বুঝতে বাকি নেই আয়েশার শরীরে কাজল লাগানো, কিন্তু কে লাগিয়েছে। চোখ রাঙিয়ে শরৎ আর শিশিরকে প্রশ্ন করতে তারা বলল, এ ঘরে তো মাত্রই আসলাম আমরা। নকশির কপালে চিন্তার ভাঁজ। সে চাল নিয়ে ঘর থেকে বেরিয়েছে 10 মিনিটের মতো হবে। এতটুকু সময়ে বাইরের কেউ বাড়ি ঢোকেনি। এ বাড়িতে মাস কয়েক হলো টিন দিয়ে বেড়া দিয়ে একটা গেট রাখা হয়েছে। শরৎ হঠাৎ বলল, শিশিরে করছে মনে হয় কাকা, সেই তো আয়েশারে সহ্য করতে পারে না। বড়রা সবাই অবাক হয়ে তাকালো শরতের দিকে। আহসানুল্লাহ জিজ্ঞেস করলেন, এই কথা কে বলছে তোমারে? শিশিরই তো বলে আয়েশার জন্য আম্মায় আমারে কম আদর করে। ফুপু আম্মাও শুধু আয়েশারে কোলে নেয়, আমারে এখন আর কাছে ডাকে না। শরতের কথা শুনে সবারই জন্য এবার টনক নড়ল। সত্যি তো, আয়েশার জন্মের আজ 8 দিন চলে, আর এই 8 দিনে নকশি সত্যি একবারও শিশিরকে নিজের কাছে ডাকা হয়নি। শিফাও খুব একটা আলাদাভাবে ছেলেকে আদর করেনি, বরং গত 1 সপ্তাহে সে বার কয়েক বকাবকিও করেছে বিভিন্ন কারণে। আর তাই শিশিরের ছোট্ট মনে ধারণা জন্মেছে এই বাচ্চাটার জন্য তার আদর কমে গেছে। সারা সকাল শিশির আর বাড়ি এলো না, স্কুল কামাই দিল। দুপুরের দিকে বাড়ি ফিরতেই নকশি তাকে কাছে ডাকলো, সে গেল না। শিফাও আদর করে কাছে ডেকে মুখে তুলে ভাত খাওয়ালো। বিকেল থেকে ভর সন্ধ্যা পর্যন্ত চেপে ধরে রাখলো নিজের কাছে। সন্ধ্যার পরই শিশিরকে পড়তে বসিয়ে কোনো এক কারণে আবার খুব বকাঝকা করলো শিফা। বিকেলের শীতে উষ্ণ চাদরের মতো ফুরফুরে হওয়া মনটা শিশিরের আবারও বিষিয়ে উঠল। আর সেই বিষ ঘুরে ফিরে পড়ল 8 দিনের আয়েশার উপরই। রাতটা সে কারোর সাথে কথা না বলেই বাবার বুকে মুখ গুজে কাটিয়ে দিল। খুব ভোরে বাবা যখন ঘুম থেকে উঠে মাকে ডাকছিল নামাজের জন্য, তখন শিশিরও জেগে গেল। মা নামাজে দাঁড়াতে সে চুপ করে ঘর থেকে বেরিয়ে গেল। ভেবেছিল আজও বাড়িতে থাকবে না, সে পালিয়ে যাবে কোথাও। পরক্ষণেই তার মন বদলে গেল।
খুব ভোরেই আজ নকশি রান্না বসিয়েছে। সময় করে সে মেয়েকে নিয়েই কলেজে যাবে এই ভেবে। শিশির দেখল ফুপু আম্মা শাক কাটছেন বসে বসে। অতি সন্তর্পণে সে পা বাড়ালো নকশির ঘরে। ঘুমন্ত আয়েশাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল ঘরের পেছন দিকে। নকশি যে ঘরে থাকে সে ঘরের পেছনে পেয়ারা গাছ আর অনেকটা জায়গা জুড়ে সবুজ ঘাস। খালি পড়ে আছে জায়গাটুকুতে একপাশে নকশি লাউয়ের মাচা বেঁধেছিল। শিশির এসে আয়েশাকে শিশিরে ভেজা সবুজ ঘাসের উপর রেখে দিল চুপচাপ, আর বিড়বিড় করে বলতে লাগলো, এখানেই পড়ে থাক তুই শয়তান মায়া। আমার আম্মার কোলে ওঠার খুব শখ, তাই না রে? এবার দেখি কি করে উঠিস তুই। আমার আম্মা, আমার ফুপু আম্মা সবাইয়ের কোলে ওঠা বের করবো তোর দ্বারা। বলেই আবার শিশির ঘরের পেছনে আয়েশাকে ফেলে নিজেদের ঘরে এলো। আলনার পাশে একটা আলতার বোতল আছে তার মায়ের। সেই আলতাটা নিয়ে আবার ফিরে গেল নকশির ঘরের পেছনে। বোতলের সবটুকু আলতা হাতে নিয়ে আয়েশার মুখ ভিজিয়ে দিল। মুহূর্তেই ফর্সা রঙের আয়েশার মুখ আলতায় মিশে লালচে গোলাপি রং হয়ে উঠল। শিশিরে ভিজে গায়ের কাঁথার ঠান্ডায় ঘুম ভেঙে গেছে আয়েশার। সে দু হাত নেড়ে নেড়ে ঠোঁট ভেঙাচ্ছে। এই বুঝি সে গলা ফাটিয়ে কান্না করে দেবে। তার ভেঙানো মুখের দিকে তাকিয়ে শিশির হঠাৎ অস্পষ্ট শব্দে উচ্চারণ করল, আলতা। কুয়াশার চাদর সূর্যের আলোয় পাতলা আর মিহি হতে শুরু করেছে। চারপাশে পাখির কোলাহল বাড়ছে একটু একটু করে। নকশি ভাতের মার গালতে পাতিল উপর করতে মনে পড়ল আয়েশাকে সে লেপটা ঠিকঠাক দিয়েছিল তো। কাটাকুটি তার শেষ, এখন একবার আয়েশাকে দেখে আসা দরকার। আজ শিফা ভাবি এখনও ঘর থেকে বের হয়নি, নইলে ভাবেই একটু খেয়াল রাখত। ততক্ষণে সে রান্নাটা সারত। তরকারি ধুয়ে একপাশে রেখে উনুনের মুখের জ্বলন্ত লাকড়িটা বের করে রাখলো। বড় বড় পা ফেলে ঘরে ঢুকলো আয়েশাকে দেখতে, আর আজও বুকটা ধক করে উঠল। বিছানায় আয়েশা নেই, আর না ঘরটাতে কেউ আছে। কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে আকস্মিক আর্তনাদ করে উঠল। শরতের মা নিজের ঘরের পেছনে ছিলেন, হাঁস মুরগির ছোট্ট ঘরটি থেকে ছাড়ছিলেন বলে। তিনি প্রথম শুনলেন নকশির কান্না। হাতে থাকা মুরগির খাবারের বাটিটা ফেলে দৌড় দিলেন। কি হয়েছে জিজ্ঞেস করে কোনো উত্তর পেলেন না, কিন্তু বিছানায় আয়েশাকে না দেখে বুঝতে বাকি নেই কি হয়েছে। ঘর থেকে বের হয়ে শিফাকে ডাকলেন। আহসানুল্লাহ বাড়ি নেই। তিনি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে দোকানে যান। শিফা মাত্রই রান্নার ব্যবস্থা করতে ঘর ছেড়ে বেরিয়েছিলেন। জায়ের ডাক আর নকশির কান্না শুনে ভীত হলো সে। কিছু জিজ্ঞেস করার আগেই জয়তুন বেগম বললেন, তোমার শিশির কই? কি হয়েছে ভাবি? আয়েশা নাই বিছানায়, শিশিরের ডাকো, ওর কাছেই হইব। শিফা আতঙ্কিত হলো শুনে। কাল রাতেও সে কত করে বোঝালো ছেলেটাকে, কিন্তু কিছুই বুঝল না। 6 বছর বয়সী একটা বাচ্চা কি এতটাই অবুঝ হয়? বুঝে আসে না শিফার। তার ভয় হচ্ছে ছেলেটা আবার আঘাত না করে বসে বাচ্চাটাকে। সে দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে জোরে ডাকলো, শিশির। পরপর কয়েকবার ডাকতেই শিশির কাপা স্বরে জবাব দিল। নকশির ঘরের পেছন থেকে আওয়াজটা শোনা যেতেই 3 জন দৌড়ে ঘরের পেছনে গেল। বিপদ, সত্যি বিপদ ঘটিয়েছে ছেলেটা। ছোট্ট আয়েশাকে আলতায় লাল করে ঘাসের ওপর ফেলে রেখেছে। গা কাঁপানো শীতে এইটুকুনি বাচ্চাকে এইভাবে ফেলে রেখেছে দেখতেই জাপটে কোলে তুলে নিল নকশি। শিফা ভীত চোখে চেয়ে আছে আয়েশার দিকে। বাচ্চাটা কাঁপছে থরথর করে, কিন্তু মুখে কান্নার ভাব নেই একটুও। বুকের মাঝে চেপে ধরে নকশি তাকে আঁচল পেঁচিয়ে নিল। কোনো কথা না বলে চলে গেল ঘরের দিকে। নকশি যেতেই শরতের মা শিশিরের দিকে চেয়ে একটা ধমক দিয়ে চলে গেলেন নকশির কাছে। দেখা দরকার বাচ্চাটার কি অবস্থা। তারা যেতেই শিশির ভয়ে ভয়ে তাকালো মায়ের দিকে। যে চোখে সে কখনো রাগী ভাব দেখেনি, সে চোখেই আজ ক্রোধের আগুন ঝরে পড়েছে। ভয়ে কাঁটা দিয়ে উঠল তার সারা শরীর। সে আমতা করে মাকে বলতে লাগলো, আমি ওরা কিছু করি নাই। মুখের কথাটা শেষ হতেই শিফা এক হাতে ছেলের বাজু ধরে অন্য হাতে চর থাপ্পড় লাগাতে শুরু করলেন। তার থাপ্পড়ের চোটে হাউমাউ করে কাঁদছে শিশির। আহসানুল্লাহ মাত্রই বাড়ি ফিরেছিল। ছেলের কান্না শুনে ঘরে ঢুকলেন, কিন্তু সেখানে কেউ নেই। ঘর থেকে বের হতে দেখলেন নকশি দৌড়ে ঘরের পিছে যাচ্ছে। তাকে অনুসরণ করে সেদিকে এগোতেই দেখলো শিফা ইচ্ছে মতো মারছে শিশিরকে, আর নকশি আড়াল করতে চাইছে ছেলেটাকে। হতভম্ব হয়ে কিছুক্ষণ কোনো কথা মুখে আসলো না আহসানুল্লাহর। তারপর স্ত্রীকে ধমকে উঠলেন এভাবে ছেলেকে আঘাত করার জন্য। এগিয়ে গিয়ে শিশিরকে টেনে কোলে তুলে ঘরের দিকে পা বাড়ালেন। শিশিরের শ্যাম বর্ণ গালে হালকা লালচে আভা আর আঙুলের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বাবার বুকে মাথা রাখতেই আহসানুল্লাহ বললেন, থামো বাবা, কি
কি হয়েছে আম্মা, তোমাকে মারলো কি জন্য? শিফা রাগের চেয়ে ভয়টাই বেশি পেয়েছিল। শিশিরের ভুলে যদি বাচ্চাটার কিছু হয়ে যেত তখন কি হতো? নকশিকে বিপদ থেকে উদ্ধার করতে বাড়িতে ঠাঁই দিয়েছিলেন, আর আজ নতুন করে তারাই তার ক্ষতির কারণ হয়ে যেত। ভাবতেই তো গায়ে কাটা দেয়। নকশি পাশেই দাঁড়িয়েছিল, সে ধীরে হাত রাখল শিফার কাঁধে। ঘরে যান ভাবি, শিশিরটারে এমন করে মারা ঠিক হয় নাই। ও তো ছোট মানুষ, কষ্ট পাইয়া এমন করছে। আমরাও তো ভুল করছি, ওর একটুখানি আদর করলেই ও বুঝতো। হঠাৎ কাঁধে হাত পেয়ে চমকে ওঠে শিফা। করুণ গলায় কথাটা বলছিল নকশি, তার চোখে পানি ছলছল করছে, কাঁদছে শিফাও। তুমি ঘরে যাও নকশি, আয়সারে একটু ভালো কইরা তেল মালিশ কইরা বুকে নিয়ে লেপ মুড়ি দিয়া শোও। শরীর গরম রাখা দরকার, তার না হইলে ঠান্ডায় সমস্যা হইব। কথাটা বলে শিফা চলে গেল নিজের ঘরে। আহসানুল্লাহ বিছানায় বসে ছেলেকে বুকের মধ্যে চেপে ধরে আছে। শিশিরও হিচকি তুলে কাঁদছে, বারবার বলছে, আমি আলতারে মারি নাই একটুও, শুধু ফালায় রাখছি, বাইরে ফালা রাখছি যেন তারে না পাইয়া আমার ফুপু আমারে আদর করে। আলতাকে? অবাক হয়ে প্রশ্ন করলেন আহসানুল্লাহ। শিশির বুঝল না বাবা কি বলল। সে যে কান্নার ঘরে আয়েশাকে আলতা বলছে তা সে বোঝেইনি, কিন্তু আহসানুল্লাহ খেয়াল করলো শিশিরের হাত মুখ সব আলতায় লাল হয়ে আছে। বুঝলেন ছেলে হয়তো কাঁদতে কাঁদতে ভুল বলছে। সে অতি আদুরে গলায় তাকে অনেক কথা বলে বোঝাচ্ছেন। শিশিরের কান্না থামতেই বললেন, চলো আব্বা, আমরা আজ হোটেলে নাস্তা করে স্কুলে যাব। তুমি দাঁত মেজেছো? শিশির মাথা নাড়ল না। আহসানুল্লাহ আবার ছেলেকে কোলে তুলে নিলেন কলপারে যাবেন বলে। দরজায় দাঁড়ানো শিফাকে দেখতে ক্রোধান্বিত চোখে তাকিয়ে তাকে এড়িয়ে ঘর থেকে বের হলেন। বাড়িতে এখন থমথমে ভাব। নকশি ঘরে বসে আয়েশার গা হাত পা মুছিয়ে ভালো করে গা ঢাকল। মেয়েটার পুরো শরীর হিম হয়ে আছে। ভয় হচ্ছে এত ছোট বাচ্চা আর তীব্র শীতে শিশিরে ভেজা ঘাসে ভিজেছে, জ্বর নিউমোনিয়া না হয়ে যায়। আহসানুল্লাহ ছেলের মুখ ধুইয়ে নিয়ে এলেন নকশির ঘরে। তাকে দেখতেই নকশি বসা থেকে উঠতে যাচ্ছিল। তিনি বললেন, বসো, উঠতে হবে না। নকশি বসে রইল। আহসানুল্লাহ চৌকির সামনে এসে আয়েশার মাথায় হাত বুলিয়ে শিশিরকে প্রশ্ন করলেন, তোমার বোনকে ভালো লাগে না আব্বা? শিশির কাচুমাচু মুখ করে চেয়ে আছে বাবার দিকে। আহসানুল্লাহ খুবই শান্ত স্বরে পুনরায় প্রশ্ন করলে শিশির জবাব দিল, আব্বা আলতা অনেক ফর্সা দেখে আম্মা তারে বেশি কোলে নেয়, ফুপু আম্মাও। নকশি জড়িয়ে ধরল শিশিরকে। তার মায়া হলো খুব শিশিরের জন্য। এ বাড়িতে আসার ঠিক কয়েকদিন পর থেকেই বাড়ির 3টি বাচ্চাই তার খুব কাছের হয়ে গিয়েছিল। বিশেষ করে শিশির পড়াশোনার ফাঁকে বেশিরভাগটা সময় গা ঘেঁষে থাকত। কতগুলো মাস একসাথে কাটিয়ে বাচ্চাটা তার নেওয়াটা হয়ে গেছে। খারাপ লাগলো তার, তাই জড়িয়ে ধরে চুমু খেলো শিশিরকে। সে বলল, এমন আর হইব না বাবা, আদর তো আমি তোমারেই বেশি করি। আহসানুল্লাহ শীতল স্বরে কাছে ডাকলো শিশিরকে, তাকে বিছানায় তুলে বলল, এই বাবুটাকে একটু আদর করো তো বাবা। শিশির আলতো হাতে আয়েশার গাল ছুঁয়ে বলল, ও খুব তুলতুলে আব্বা। হ্যাঁ, ও তো খুব ছোট আর তুলতুলে। তুমি যদি তাকে তুলতুলে হাতে না ধরো তাহলে তো সে কষ্ট পাবে, তাই না? তুমি না তার বড় ভাই হও, তুমি কষ্ট দিবে তাকে? শিশির চুপ করে রইল। সে মনে মনে ঠিকই ফুঁসে আছে, কিন্তু বাবার সামনে কিছু বললে বাবা নিশ্চয়ই তাকেও ধমক দিবে, যেমন করে মাকে দিয়েছিল। সে বলল এখন থেকে তাকে আদর করবে খুব। বাবার সাথে ঘর থেকে বেরিয়ে গেল শিশির। যথাসময় স্কুলেও রওনা দিল। মন খারাপ ভাবটা তার রয়েই গেল। মনে মনে ঠিক করলো আর কয়দিন দেখবে। তারপরেও যদি আম্মা আর ফুপু আম্মা তাকে কম আদর করে তাহলে সে আলতাকে বাড়ির বাইরে বটতলায় রেখে আসবে। সেখানে একটা পাগল বুড়ি আছে, তার কাছে ছেড়ে আসবে, তখন দেখবে সে তারা কাকে আদর করে। মাস্টার বাড়িতে হাতে গুনে মাত্র 8-10 জন সদস্য, ছোট আয়েশাকে নিয়ে, অথচ বাড়িটা তাদের অনেক বড়। এ বাড়িতে পাড়ার মানুষদের আনাগোনা খুব বেশি নয়, তবে বিপদগ্রস্তরা সবাই প্রায় এ বাড়িতে পা রাখেন। আহসানুল্লাহ সাধ্যমতো সহায়তা করে, আবার বুদ্ধি পরামর্শও দেন। আজও তেমনই একজন এসে হাজির হয়েছেন। তার বিপদ তেমন কিছু না, শুধু তার 35 বছর বয়সী অবিবাহিত ছেলেকে বিয়ের জন্য রাজি করানোর আবদার নিয়ে এসেছেন জরিনা খালা। জরিনা খালা বেগমের একটি মাত্র সন্তান জহির। আহসানুল্লাহ আর জহির 2 জন বন্ধু, কিন্তু জহির একটু অন্তর্মুখী স্বভাবের।
অজানা কোনো এক কারণে সময় মতো বিয়েটা করেনি। আহসানুল্লাহ আর পাড়ার অন্যান্য বন্ধুরা সবাই বিয়ে করে 2-3 সন্তানের বাবা হয়ে গেছে, কিন্তু জহির পড়ালেখা করে পদ্মাদিঘি বাজারে বই খাতার দোকান খুলে বসে আছে। ভালো চাকরির সুযোগ পেয়েও কোনো চাকরি বেশি দিন করতে পারেনি একা মাকে রেখে, তাই গ্রামেরই বাজারে দোকান দিয়ে বসেছে। কিন্তু তার সমস্যা একটাই, সে বিয়ে করতে সম্মতি দেয় না। তাই আজও জহিরের মা কান্নাকাটি করে এলেন আহসানুল্লাহর কাছে। আজ শুক্রবার, ছুটির দিন, আহসানুল্লাহ বাড়িতেই থাকবে দুপুর পর্যন্ত, আর তাই জরিনা বেগম সকাল সকাল এলেন। নকশি সবে তার কাপড় চোপড় নিয়ে কলপাড়ে যাচ্ছিল। জরিনা তাকে দেখে কি যেন মনে পড়ায় মতো করে পাশ কাটিয়ে চলে গেলেন। জয়তুন বেগম তার ঘরের দরজায় বসে পুঁইশাক কাটছিলেন। জরিনা বেগমকে খেয়াল করতেই নকশিকে জিজ্ঞেস করল, বুড়ি কি কইল রে নকশি? কিছু বলে নাই বড় ভাবি। মতিগতি ভালো না জহিরের মার। আমি কিন্তু আগেও দেখছি বুড়ি তোর দিকে কেমন জানি কইরা তাকায়। নকশি বুঝল না শরতের মায়ের কথা। সে ভাবল মহিলা তো আগে থেকেই চেনে, হয়তো অন্য কোনো কারণে ওভাবে তাকিয়েছে। কিন্তু না, জয়তুনের কথাই ঠিক হলো। আরো 6 মাস পরে হঠাৎ একদিন আহসানুল্লাহ ডাকলেন নকশিকে নিজের ঘরে। শিফা আর জয়তুন উপস্থিত ছিল। কথার শুরুটা ছিল শিশিরের ডাক নিয়ে। আয়েশাকে আজকাল খুব আদর করে শিশির, কিন্তু তার সাথে আরও একটা নতুন ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ আয়েশা নাম বললেই শিশির সবাইকে খুব করে বলল যেন আয়েশা না, তাকে আলতা বলে ডাকে। আহসানুল্লাহ প্রথমে সে কথাই বললেন। শিশির তো দেখি আয়শা নাম একদমই শুনতে পারে না। তার নাকি পিচ্চি বাবুকে আলতার মতো লাল লাগে, তাই আলতা রাখতে চায়। তার তো দারুণ একটা আবদারও আছে। সবার মুখেই উচ্ছলতার হাসি। নকশিও হেসে জানতে চাইল কি সেই আবদার। এবার আহসানুল্লাহ আগে শিফাই বললেন, আয়শারে সবাই এখন থাইকা আলতা ডাকবো। এ আর এমন কি আবদার ভাবি? ভালোই তো, নামটা আলতাই ডাকমো। আয়শা নাম তার খাতায় কলমে থাকবো, ডাকনাম আলতা থাকলো। কত কাহিনী কইব। পোলাপান হন বড় হইতাছে আর রং ঢং শিখতাছে সবগুলানে। হাসতে হাসতে জয়তুন বেগম কথাটা বলেই আবার যোগ করলেন, তা অনেক তো হইল নকশি, মাইয়ারে নিয়ে একলা সংসার, এইবার কিছু ভাববি না? নকশি বুঝল না বড় ভাবির কথা। সে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই আহসানুল্লাহ বলল, বস তুই এখানে, একটা কথা বলি, শান্ত মনে শুনবি, তারপর বিচার ভাবনা করেই পরে জবাব দিবি। বাড়িতে সবাই এতদিনে নকশিকে তুই বলে সম্বোধন করে এসেছে। বিশেষ করে আহসানুল্লাহ যেমন বোন পরিচয়ে নকশিকে বাড়িতে ঠাঁই দিয়েছে, তেমনি নিজের বোনের মতোই শাসনে স্নেহে রাখছে। নকশির কলেজের ফাইনাল পরীক্ষা কয়েক মাস পরই, কিন্তু আজই সে নকশির জন্য বিয়ের প্রস্তাব পেয়েছে জরিনা কাকির কাছ থেকে। তার বন্ধু জহির নাকি অনেক আগে থেকেই নকশিকে পছন্দ করেছে, কিন্তু বয়সের ব্যবধান আর নকশির বাচ্চা হওয়া সব মিলিয়ে অনেক দ্বিধায় ছিল সে। এতদিন তার জড়তা কেটেছে বলে সে তার মাকে জোর করেছে বিয়ের প্রস্তাব দিতে। পাড়ায় সবাই জানে নকশির 3 কুলে তেমন কেউ নেই আহসানুল্লাহরা ছাড়া, তাই তার কাছে প্রস্তাব রেখেছে। নকশি ভীত চোখে চাইল আহসানুল্লাহর দিকে। সে আশ্বাস দিল ভয় পাওয়ার কিছু নেই। জরিনা কাকি তোর জন্য বিয়ের প্রস্তাব দিচ্ছে। জহিরকে তো চিনিস, তুই আমার বন্ধু। ঈদেও বাড়িতে আইসা দাওয়াত খেয়ে গেল। নকশি মাথা দোলালো, সে চেনে। কলেজে যাওয়ার সময় প্রায় দেখতো জহির তার দোকানের বাইরে বসে থাকতো দোকান ফেলে। আবার খাতা কলম কিনতে গেলেও হাজারটা বাহানা দিত টাকা না নেওয়ার, কিন্তু নকশি বুঝতে পারেনি লোকটার মনে তাকে নিয়ে কিছু ছিল। আহসানুল্লাহ তাকে জহির সম্পর্কে বিস্তারিত বললেন। সে মানুষ হিসেবে কতটা ভালো তাও বললেন। সব শুনে নকশির মাথায় প্রথমেই যে কথা এলো, সে বিয়ে করবে না আর। আহসানুল্লাহ বলল, সপ্তাহখানেক সময় নিয়েছি, আমি তারপর জানাবো তাকে তোর উত্তর। তাই তুই ভালোভাবে ভেবে নিশ্চিন্তে সিদ্ধান্ত নে। তোর ভালোটা দেখার দায়িত্ব আমাদের। মাস্টার বাড়ির আঙিনায় 2টা শীত পেরিয়ে দ্বিতীয় বসন্ত কাটছে নকশির আর তার মেয়ের। গত মাসেই আলতার জন্মদিন গেল 1 বছরের। গ্রাম্য সংস্কৃতিতে জন্মদিন পালন বলতে কেক কাটা খুব বেশি অভিজাত পরিবারে হয় মাত্র। মাস্টার বাড়ির আহসানুল্লাহ শহরে থেকে পড়াশোনা করা মানুষ। সেখানকার সংস্কৃতি কিছু না কিছু নিজের মধ্যে ছিল বলেই অতি শখের বশে ভাগ্নির জন্য
কেক আর মোরগ পোলাওয়ের আয়োজন করে মানুষজন দাওয়াত করেছিলেন। এই আয়োজন শুধু আলতার জন্মদিন উপলক্ষে না, ছিল নকশিকে নিজের নিকটত্ব প্রকাশেরও। যেবার নকশির জন্য বিয়ের প্রস্তাব এলো জহিরের বাড়ি থেকে, সেবারই নকশি প্রথমে প্রস্তাব নাকচ করে। কিন্তু আহসানুল্লাহ মনে করে নকশির বয়স অনেক কম, দেখতেও সে অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। যতই সে অভিভাবক হয়ে বড় ভাই হয়ে আগলে রাখুক, সমাজে কিছু লোক সেসবের তোয়াক্কা করবে না। স্বামীহীনা নারীর জীবন সহজ নয়, তাই পথে হাজারো পুরুষের চোখের বিষাক্ত ছোবল হরহামেশাই থাকবে। তাই সবাই মিলে অনেক বোঝানোর চেষ্টা করলো বিয়েটা জরুরি, আর জহিরের সাথে বিয়ে হলে তার ভালো মন্দ খোঁজটা আহসানুল্লাহ সবসময় রাখতে পারবে। নকশি মানল না সে কথা, না ভেবেই সে প্রস্তাব ফেরায়নি, বরং খুব ভালো করে ভেবে দেখেছে আওলাদের কাছে ফিরে সে কখনোই যাবে না। তার উপর কদিন আগেই জেনেছে আওলাদ দেশে এসে দ্বিতীয় বিয়ে করেছে, আর সেক্ষেত্রে তার আর তার মেয়ের জীবনে একটা পুরুষ ছায়া সত্যিই জরুরি। কিন্তু সেই ছায়াটা সত্যি ছায়া দেবে তো? বিয়ে হলেই আরও সন্তান আসবে, সেই সন্তানের বাবা তখন তার এই সন্তানকে পর সন্তান মনে করে অবহেলা করবে না তো? না, কিছুতেই সে নতুন কোনো সম্পর্কে জড়াবে না। বাড়ির সবার পীড়াপিড়িতে কিছুদিন ভেবেছিল জহিরকে নিয়ে, কিন্তু মেয়েটার কথা ভাবতে গেলেই তার আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। জহির নিঃসন্দেহে মানুষ ভালো, কিন্তু বিয়ের পর কি এমনই ভালো থাকবে? না, নকশির আর বিয়ে করা হলো না। কলেজের ফাইনাল দিয়ে আহসানুল্লাহর পরামর্শে স্কুলে চাকরি নিল। ততদিনে গুটি গুটি পায়ে হাঁটতে শিখে গেছে আয়শা। বাড়িতে সবার আলতা হয়ে চোখের মণি হয়ে গেছে। ঋতুর সাথে পাল্লা দিয়ে বদল হলো আলতার দৈহিক গঠন। ছোট্ট তুলতুলে মেয়েটা ধীরে ধীরে বড় হয়ে গেল। সেই ধীরে বড় হওয়াটাই যেন চোখের পলকে চলে গেল। নকশির বয়সও বেড়ে চেহারায় বড় বড় একটা ছাপ এসে গেছে। আলতার বয়স তখন 5 চলছে। শিশির ক্লাস 6-এ পড়ে, আর শরৎও 9-এ উঠেছে। বাড়িতে সারাক্ষণ ছোটাছুটি করা আলতার হাতে খড়ি হয়ে গিয়েছিল ততদিনে। শিশির আর শরৎ দুজনেই ছোট আলতাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, আবার শিশিরের শাসনও চলে খুব। পাড়ায় খেলতে গেলে শিউলিকে সাথে না নিয়ে গেলেও আলতা থাকে শিশিরের একমাত্র সঙ্গী। সময়ের সাথে তাল মিলিয়ে বাচ্চারা বড় হতে হতেই আহসানুল্লাহর দৃষ্টিতে বিঁধল বাচ্চাদের পরিবর্তন। বিশেষ করে বাড়িতে থাকা 4টে বাচ্চার 4 রূপ দেখে হতাশা সাথে খুশির মিশ্র অনুভূতি হয় তার। 5 বছরের আলতা খুব চঞ্চল প্রকৃতির, আর তার চলন বলন মনে হয় সে ছেলেদের খুব অনুসরণ করে। ছেলেদের খেলার জিনিসপত্র তার নজরে টিকে থাকে। বাড়ির আরেক কন্যা শিউলি। আহসানুল্লাহর ভাতিজি শিউলি ক্লাস 4-এ পড়ে। তেমন একটা খেলায় আগ্রহী নয় মেয়েটা। সারাক্ষণ সাজগোজ আর সব ব্যাপারেই কেমন একটা কুট চাল ভাবে থাকে, অথচ তার মা মাটির মানুষ। আহসানুল্লাহ হতাশ হয় তার কথা ভেবে। মেয়েটা কাউকে কিছু দিতে চায় না, এমনকি নিজের ভাই শরৎকেও সে নিজের ভাগের কিছু দিতে রাজি হয় না। মেয়েটা কি বড় হলে এমনই থাকবে? ভাবতেই খারাপ লাগে। বাড়িতে 3য় জন শিশির। এই আরেকজনকে দেখেও আহসানুল্লাহ কষ্ট পায়। ছেলেটা যতই বড় হচ্ছে ততই আচরণে রূঢ় আর কঠোর মনের হয়ে উঠছে। ছোট আলতাকে সে প্রথমে পছন্দ না করলেও পরে খুব আদর করত, কিন্তু যতই দিন যাচ্ছে ততই তার অত্যাচার বাড়ছে মেয়েটার প্রতি। একসাথে 4 জন পড়তে বসে নকশির কাছে। আলতা সবে বর্ণমালা শিখছে, কিন্তু এখনই তার ভুল পেলে নকশির আগে শিশিরই তাকে চড়থাপ্পড় বসিয়ে দেয়। ওইটুকুনি মেয়ে একা একা গেট পেরিয়ে বাড়ির বাইরে যেতেই শিশির এসে তাকে ধমক দেয়। পড়াশোনার তার ঠিক থাকে সর্বদা, কিন্তু পাড়ায় অন্য বাচ্চাদের ওপরও কেমন জোর খাটানো আচরণ করে, এটা নিয়ে হতাশার চেয়ে বেশি ভয় হয় আহসানুল্লাহর। বাড়ন্ত বয়স থেকেই তার মন মস্তিষ্কের বিকাশ ঘটবে, আর সেই বিকাশ এমন উচ্ছৃঙ্খল হলে কি করে হবে? আর বাড়ির বড় ছেলে শরৎ, সে সত্যিকার অর্থেই বাড়ির বড় ছেলে হয়ে উঠেছে। ক্লাস 9-এ উঠতেই যেন সে ঘর সংসার সব বুঝতে শিখে গেছে। আহসানুল্লাহ স্কুলের পাশাপাশি নিজের দোকানে বসেন। আজকাল শরৎ খুব করে ধরেছে, কাকা আমাদের দোকানের ভাড়াটা ছাড়িয়ে দেন, স্কুলের ফাঁকে আমি বসবো দোকানে। দায়িত্বজ্ঞানের বিকাশ তার মস্তিষ্কে এখনই যেন প্রবল হয়ে গেছে। পড়াশোনার পাশাপাশি সে তার মায়ের সব রকম কাজেই হাত বাড়ায়।
গর্ব হয় আহসানুল্লাহর ভাতিজার দিকে তাকালে। মন বলে এই ছেলেটা খুব উপরে উঠবে, সে কিছুতেই শরৎকে পড়াশোনায় অবহেলা করতে দিবে না। পর হয়ে যদি নকশিকে পড়ানোর কাজটা করতে পারে তবে শরৎ তো তার নিজের ভাইয়ের রক্ত। শরৎকালের শুরু। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় সারাটা দিন। বিকেল হলেই বাড়ির পেছনে একটা ধানি ক্ষেত পানিতে ভরা, তার পাশেই গিয়ে বসে আলতা। সাথে থাকে শিউলি আর তার পাড়ার খেলার সাথীরা। ক্ষেত ভরা পানি জমে আছে বর্ষার। ঋতুর বর্ষা শেষ হলেও মাঠঘাটের পানি এখনো নামেনি। নকশি আজ কাঁথা সেলাই করতে বসেছে, তাই শিউলির সাথে পাঠিয়েছে খেলার জন্য। শিউলির সেদিকে মন নেই, সে তার সাথীদের সাথে খেলতে খেলতে আমবাগানে চলে গেল। আলতা বাগানের কিনারায় যেখানে ঢালু জমি আর নিচে ক্ষেত, ঠিক সেখানটায় বসে খেলছে একা একা। হাতে তার কচু পাতা। কচু পাতার ঠোঙা বানিয়ে উপুর হয়ে সে পানি তোলার চেষ্টা করছে। তার পা টলছে, পানির নাগাল কিছুতেই পাচ্ছে না। শরৎ ভাই দেখিয়েছিল এই পাতায় পানি নিলে কেমন বলের মতো হয়ে গড়িয়ে পড়ে। আশ্চর্য হয়ে দেখেছিল সে। আজ তাই নিজেই তেমনটা চেষ্টা করবে। সামনে ক্ষেত ভরা পানি আর তার মাথা অবধি ঠাঁই হবে না। ছোট্ট আলতার কি বোঝার সাধ্যি হয়েছে? সে আরও এক পা নিচে নেমে এবার একদমই কুজো হলো, হাত পানি ছই ছই। ঠিক তখনই কোথা থেকে শিশির এসে চিলের মতো তাকে ছোঁ মারল, ঠিক যেন চিল এসে তার শিকার নিয়ে উড়ে গেল। বাগানের মাঝে নিয়েই শিশির দুগালে শক্ত করে চড় মারল আলতার। তারপরে ডান হাতের কবজি টেনে বাড়িতে নিয়ে এলো। উঠোনে বসে পান চিবোচ্ছেন জয়তন বেগম, পাশেই কাঁথায় ফুল তুলছিল নকশি। ক্রোধে শ্যামলা মুখের কঠিন ভাব আর ফর্সা আলতার গালের লালিমা দেখেই আতকে উঠল নকশি। কি হয়েছে বাবা, ওরে মারো কেন? মারবো না তো কি, কত বড় কইল যাওয়ার, খেতের আইলে বৈশা উপুত কইরা তারপর পানি ধরে। এমনই তো আমি না দেখলে খেতে ডুবতো। ফোঁস করে নিঃশ্বাস ফেলল শিশির কথা শেষ করে। অবাক হয়ে জয়তুন বেগম তাকিয়ে রইলেন নির্বাক। এতটুকু ছেলে, অথচ তার রাগ আকাশ ছোঁয়া। কিন্তু এটাও ঠিক, বাগানের পিছে খেতে পানি বড়দের কোমর সমান। গ্রামের ওপাশটা একটু বেশি ঢালু বলেই নদীর পানি শরৎকালেও খুব থাকে। ভাবতেই নকশির গা কাটা দিয়ে উঠল। জয়তুন চিন্তিত মুখে বললেন, ওই হারামজাদির লগে এইটারে দেয়াই ভুল হইছে। আলতারে শিউলি আপা কই? শেষের প্রশ্নটা তিনি আলতাকে করলেও কান্নারত আলতা জবাব দিতে পারল না। শিশির ভাই তাকে সবসময় মারে, কিছু ভুল করলেই মারে। সে মাকে জড়িয়ে ফোপাতে লাগলো। শিশিরও চোখ পাকিয়ে আরেকবার আলতাকে দেখে চলে গেল সেখান থেকে। আজ মা বাবা কেউ বাড়িতে নেই তার। আহসানুল্লাহ আর শিফা গেছে শিফার বাপের বাড়ি। অনেক বছর হলো তাদের বিয়ের। শিশির একটাই ছেলে, দ্বিতীয় সন্তানের খুব শখ, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। শহরের হাসপাতালেও কত টাকা খরচ করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হতাশায় ভুগতে থাকলো শিফা এই নিয়ে। যে যখন যা বলছে তাই করছে দ্বিতীয়বার একটা সন্তানের জন্য। এবার তার ভাবি এক কবিরাজের কথা বলল। আহসানুল্লাহ মানছিলেন না, কিন্তু এবার শিফা খুব জেদ ধরল। বাধ্য হয়ে আজ সে শিফাকে নিয়ে গেল শ্বশুর বাড়ি। শিশিরকেও সঙ্গে নিতে চেয়েছিল, কিন্তু এই জেদি ছেলেটা তার নানা বাড়ি তেমন একটা পছন্দ করে না। থেকে গেল সে জেঠি আম্মার ফুপু আম্মার সাথে। দুপুরেও নকশি খুব যত্ন করে খাইয়ে দিল। রাত হতেই জেঠিমার পাশে শুয়ে পড়ল। মাস্টার বাড়ির আবহাওয়া দিনভর চঞ্চল, আর রাত হলেই একাকিত্বের পর্দা টানে জয়তুন আর নকশির ঘরে। শ্রাবণের শেষ সপ্তাহ। ঝকঝকে পরিষ্কার আকাশের নীল রঙে নীলাভ ধরণী। বাড়ির কলপাড়ের পেছনে বড় এক কড়ই গাছ, তাতে এক সপ্তাহ হলো একজোড়া কাকের বাস। সকাল হলেই কাকা শুরু হয় তাদের। আলতা প্রচণ্ড বিরক্ত এই কাক দম্পতির সংসারের দৈনন্দিন কলকলে। তাই আজ সকালেই সে গুলতি হাতে এসে উঠোনে দাঁড়িয়েছে। ক্লাস 8-এ ওঠার পরই তার মেয়েলি ঘটনা ঘটল। শারীরিক পরিবর্তন সাথে মাসিক এই মেয়েলি ব্যাপারে সে এখন প্রতি মাসেই 2-4 দিন ক্লাস ফাঁকি দেয়। আজও সে তার সেই বাহানা কাজে লাগিয়ে ঘরে বসেছিল। নকশি হাই স্কুলে শিক্ষকতা শুরু করেছে কয়েক বছর ধরেই। সে এলাকায় 2টো ছাত্রী পড়ায় সকালে। সে কারণেই সকালে রান্না সেরে 8টার মধ্যে তাকে বেরিয়ে যেতে হয়।
বাড়ি ফিরতে ফিরতে আবার বিকেল 4টা। মাঝে শুধু টিফিনে বাড়ি আসে, আলতাকে সঙ্গে নিয়ে খেয়ে আবার মেয়েকে নিয়ে স্কুলে যায়। আজ আর আলতা যায়নি, সে বাড়িতে একা। শিশিরও এখন কোচিং করে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য শিউলিও কলেজের প্রথম বছর শেষ করেছে। সকাল থেকে বাড়িতে জয়তুন আর শিফা ছাড়া তৃতীয় কেউ না থাকায় আলতার আজ মহা আনন্দ হচ্ছে। সে গুলতি তাক করে গাছের ডালে ডালে নিশানা করছে, যে করেই হোক একটা কাক তো সে অবশ্যই মারবে আজ। শিফা ঘরের বারান্দায় বসে পোলাওয়ের চালে কাকড় খুঁজছেন। শিশির কতদিন ধরে ভুনা খিচুড়ির আবদার ধরেছে, আলতাকে ছুটতে দেখেই ডাকলো, আলতা, তোর না বলে শরীর খারাপ, স্কুলে গেলি না বাহানা কইরা, আর এখন এমনে গুলতি নিয়া দৌড়াস কেন? কিছুটা ধমকের স্বরে বলেছে শিফা। সে ধমক আলতা গায়ে মাখল বলে মনে হলো না। তার চোখ মুখে চিন্তার ছাপ। কাকটা যে করেই হোক মারতে হবে, মামি তো কতই বকে, বকুক, তার কি। শিফা আবারও ধমকালো, কিন্তু তার শোনার নামগন্ধ নেই। উল্টো দৌড়ে এসে কুলো থেকে এক মুঠো চাল নিয়ে উঠোনে ছড়িয়ে দিল সে পাখি ধরার জন্য। শিফা চেঁচিয়ে উঠল, এই মেয়েকে সে কিছুতেই কথা শোনাতে পারে না। বাড়িতে একমাত্র শরতের মা আর শিশিরই যা ভয় দেখাতে পারে, বাকি সবার আহ্লাদ তো একে একে কাঁধে চড়িয়ে রেখেছে। শিফা যার পরনায় হতাশ হয়ে বলল, আসুক আর শিশির, তারেই বলবো তোর কাণ্ড কারখানা, স্কুল কামাই দিয়া তুই কি করস আর সব ছুটাই বসে। শিশিরের নাম শুনতেই আলতা চোখ রাঙিয়ে তাকালো মামির দিকে। নাকের পাটা ফুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস নিল। পারো তো ওই একটাই কাম, জমদুদ একটা বাড়িতে আছে, কথা নাই বার্তা নাই, খালি মারে, ইচ্ছে করেই আমারে মায়ের খাওয়ায়। মার শিউলি আপা, এখন তুমিও করো। ফর্সা চোখ মুখ একটু রাখতেই লালচে রং ধারণ করলো আলতার। সেও কম যায় না কিছুতে। মামি বড় ইমোশনাল মানুষ, 2-4 কথা একটু বাকিয়ে বললেই গলে যায়। কিন্তু আজ তো তার শনির দশা লাগবে আগেই ঠিক ছিল। তাই তো আজ সময়ের আগেই শিশির এসে হাজির হলো বাড়িতে। গেটের কাছে দাঁড়িয়ে থেকে শুনলো আলতার সব কথা। শিশিরকে দেখতেই আলতার ঝকঝকে দিনটা অমাবস্যার রাতের মতো আধারে ছেয়ে গেল। ঋতুস্রাবের কারণে হওয়া যে ব্যথা সে সহ্য করছিল, সেটা আকস্মিকই তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। ব্যথাটা তার শরীরের চেয়ে মস্তিষ্কের বেশি মনে হলো। শিশির দ্রুত পায়ে ঘরের বারান্দায় পা রাখতে শিফাও আটকে উঠল। কাঁধের ব্যাগটা বারান্দায় রেখেই শার্টের হাতা গুটিয়ে আলতাকে ডাকলো, এদিকে আয়। মাথাটার সাথে সাথে হাত পায়ের তালু প্রচণ্ড ঝিমঝিম করছে আলতার। চোখে অন্ধকার দেখছে। এই জমদূত কি এখন তাকে কানে ধরিয়ে গেটের বাইরে দাঁড় করাবে?